হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করছি সেটা হচ্ছে এই বছরের দুর্গাপুজোর। এখন বাজে ওই সন্ধ্যে 6টা মতো, আর আমি দেখো পুজোর ষষ্ঠী পঞ্চমী বাদ দিয়ে এখন বসেছি সপ্তমীর দিন সন্ধ্যেবেলায় মেহেন্দি পড়তে। মেহেন্দিটা অনেকদিন আগে কিনেছিলাম, কিন্তু আর পরার সময় আর সুযোগ হয়ে উঠছিল না, তাই ভাবলাম এখনই বসে মেহেন্দি পরে নিই। আর এখন চলে এসেছে আমাদের বাড়িতে জ্যোতি। ওর সাথে কথা বলতে বলতেই আমি মেহেন্দি পরে নিলাম। মেহেন্দি আমি নিজে নিজে একদম একা পড়তে পারি না, কি আর করব, কেউ ছিল না পরিয়ে দেওয়ার মতো, তাই ফোন দেখে নিজে একটু আধটু চেষ্টা করছিলাম মেহেন্দিটা পরার। কারণ মেহেন্দিটা ঘরে ফেলে রাখলে মেহেন্দিটা শুকিয়ে যেত, নাহলে নষ্ট হতো। পড়তে তো হবে, আর আমার খুব ভালো লাগে মেহেন্দি পড়তে, আলতা পড়তে, তাই যেমনটা পেরেছি তেমনটাই চেষ্টা করেছি নিজের হাতে নিজে একা মেহেন্দি পরার। প্রায় 6টা থেকে 8টা পর্যন্ত টানা 2 ঘন্টা মেহনত করার পর অবশেষে এই একটু মেহেন্দি আমি করতে পেরেছি। জানি খুবই বাজে হয়েছে, কিন্তু কি আর করা যাবে, যেমন হয়েছে তাতেই আমি স্যাটিসফাইড। আজকে রাতে আমাদের ঠাকুর দেখতে যাবার প্ল্যান আছে, আর আমি তো হাতে মেহেন্দি পরে বসে আছি, আর মেহেন্দি পরা কমপ্লিট করতে করতে বেজে গেছে রাত 8টা, আর আমাদের বাড়ি থেকে বেরোনোরই কথা আছে রাত 9টায়। তাই এখন মেহেন্দি শুকানোর জন্য আমি হেয়ার ড্রায়ারটা ইউজ করছি। তোমরা কে কে এই ওয়েতে আগে মেহেন্দি শুকিয়েছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো এই ফার্স্ট টাইম এইভাবে মেহেন্দি শুকালাম, শুধুমাত্র তাড়াহুড়ো ছিল তাই। প্রতিদিনের মতো আজকেও আমরা লেট। আমাদের বেরোনোর কথা ছিল রাত 9টায়, কিন্তু এখনই বাজে 10টা 16, আর আমরা এখন সবে বাড়ি থেকে বেরিয়েছি। বাড়ি থেকে বেরিয়ে মেন রোড পর্যন্ত আস্তে আস্তে পেয়ে গেছিলাম মধ্যমগ্রাম চৌমাথায় আসার অটো। প্রথমে তো আমাদের প্ল্যান ছিল এখান থেকে সোজা যাব মধ্যমগ্রাম স্টেশন, সেখান থেকে ট্রেন ধরে দমদম, সেখান থেকে দমদমের ঠাকুর দেখে শ্রীভূমিটা লাস্টে দেখে একদম বাড়ি ফিরবো। কিন্তু আমরা যা প্ল্যান করি সবসময় কি আর সেটা হয়? চৌমাথায় আসার সঙ্গে সঙ্গেই দেখলাম একটা বাস শ্রীভূমি শ্রীভূমি বলে ডাক দিচ্ছে। তাই আমার দিদি বললো চলো আগে শ্রীভূমিতেই ঠাকুরটা দেখা যাক, শ্রীভূমির ঠাকুর দেখে তারপর বাদবাকি যা দমদমের ঠাকুর আছে সেগুলো দেখে আমরা বাড়ি ফিরবো। তাই এখন আমরা উঠে পড়েছি শ্রীভূমিতে পৌঁছানোর জন্য বাসে। আর আমরা এই ফার্স্ট টাইম রাতের বেলা ঠাকুর দেখতে যাচ্ছি, এর আগে কখনো হোল নাইট ঠাকুর দেখতে যাইনি। তোমরা আমার আগের একটা ভিডিওতে, মানে নবমীর দিনের আমি যে ভিডিওটা শেয়ার করেছি, সেখানে দেখেছো আমরা গাড়ি নিয়ে ঠাকুর দেখতে গেছিলাম হোল নাইট। কিন্তু এইবার গেছিলাম কলকাতায় প্রথমবারের জন্য ঠাকুর দেখতে হোল নাইটে, তাও আমি, দিদি আর জ্যোতি। আর কলকাতার রাস্তা বা মধ্যমগ্রামের দিকের রাস্তা যে রাত্রিবেলা এত সুন্দর লাগে আমার আগে জানাই ছিল না। এটা হচ্ছে এয়ারপোর্টের দিকে যাবার রাস্তাটা। এখান থেকে তোমরা কিন্তু ওই যে দেখো একটা প্লেন ল্যান্ডিং হচ্ছে, টেক অফ হয়, সবই তোমরা এখান থেকে দেখতে পাবে। অনেক দিনের ইচ্ছা ছিল রাতের কলকাতা দেখব, অবশেষে সেই ইচ্ছা আমার পূরণ হলো। শুধুমাত্র পুজোর সময় এসেছি বলে নাকি সব সময় এইরকম যে রাত 11টার সময়ও কলকাতা মধ্যমগ্রামের দিকটা এত জমজমাট এত লাইটিং থাকে তা আমার জানা নেই। কত লোকের ভিড় দেখো, অলরেডি এখন বাজে রাত প্রায় 11টা, তাতেই এত ভিড়। রাস্তার আশপাশটা ভিড় হলো, মেন রোডটা যেহেতু খুব একটা ভিড় ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল, সেজন্য খুব একটা বেশি সময় আমাদের লাগেনি শ্রীভূমির প্যান্ডেলের সামনে নামতে। ওই 1 ঘন্টা বা আধ ঘন্টায় লেগেছিলো মধ্যমগ্রাম থেকে শ্রীভূমি নামতে। আমরা তো বাস থেকে নেমে পড়েছি, আর আমরা যেহেতু ফার্স্ট টাইম কলকাতায় ঠাকুর দেখতে এসেছি, কিছুই চিনি না, তাই লোককে জিজ্ঞেস করে করে কোন দিকে প্যান্ডেল সেদিকে যাচ্ছিলাম। মানে ফার্স্ট টাইম বলতে এটা নয় যে আমরা কলকাতায় ফার্স্ট টাইম ঠাকুর দেখতে এসেছি, আগেও আমরা অনেকবার এসেছি কলকাতায় ঠাকুর দেখতে, সেটা বেশ কয়েক বছর আগে। তাও তখন আমরা আসতাম দুপুর হয়তো 1টা-1:30টার দিকে, 2টোর দিকে বাড়ি থেকে বেরোতাম, এখানে হয়তো 3টের দিকে পৌঁছাতাম, সারাদিন ঠাকুর দেখতাম, রাত্রে 10টার মধ্যে বাড়ি। কিন্তু এই প্রথমবার আমি, দিদি আর জ্যোতি হোল নাইটে ঠাকুর দেখবো বলে এসেছি। আর এটা হচ্ছে দেখো শ্রীভূমির প্যান্ডেল দেখতে যাওয়ার লাইন, জাস্ট লাইনটা দেখো কত লম্বা। প্রথমে তো আজকে হোল নাইট ঠাকুর দেখতে আসার আমার কোনো প্ল্যানই ছিল না। জ্যোতি আর বাবাই প্ল্যান করে আমাকে বলেছিল তুমি কি যাবে, আমি বলেছিলাম ঠিক আছে, আমি পরে ভেবে তোমাদের জানাবো। আর আমি ওদেরকে কনফার্মই করি সপ্তমীর দিন সকালবেলা। কিন্তু একদম এন্ডিং পয়েন্টে, মানে আমাদের ঠিক বেরোনোর আগে বাবাইয়ের হঠাৎ করে কিছু পার্সোনাল কাজ পড়ে যাবে, ও আর যেতে পারলো না আমাদের সাথে। তখন আমরা ভাবি ও যাচ্ছে না, আমাদের যাওয়াটা কি ঠিক হবে, আমরাও যাবো না, তাই আমাদের প্ল্যানটা ক্যান্সেলই হয়ে গেছিলো। হঠাৎ করে জ্যোতি বললো যে ঠিক আছে চলো আমরা 3জন গিয়েই ঘুরে আসি, মানে আমি, আমার দিদি আর জ্যোতি। তাই ওর কথা শুনে আমরা 3জনেই বেরিয়ে পড়লাম ঠাকুর দেখার জন্য। আর আমরা রাস্তায় অনেকক্ষণ সিগন্যালে দাঁড়িয়েছিলাম ওই ওয়াচ টাওয়ারের সামনে। সেখান থেকে এবার ঢুকে যাচ্ছে শ্রীভূমির মেন গেটের দিকে, যেখান থেকে আসলেই শ্রীভূমির লাইটিং এবং প্যান্ডেলের ক্রেজটা শুরু হয়েছে। জাস্ট ভিড়টা দেখো গাইস, কত ভিড়! রাত বাজে 11:30-12টা, তাতেও এত ভিড়, আর প্রচুর গরম। মানে মাঝরাতে যে এতটা গরম হবে ভাবতে পারিনি। অ্যাকচুয়ালি লোকজন বেশি থাকলে গরম তো একটু হবেই।
ওই মাঝরাতে অত লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমরা কনস্ট্যান্টলি ঘামছিলাম। ভাগ্যিস আমার দিদি একটা ফ্যান নিয়ে গেছিল, সেই ফ্যানটা দিয়ে একটু হাওয়া খাচ্ছিলাম বলেও বাছোয়া, কিন্তু ফ্যানটায় চার্জ শেষ হয়ে যাবার ভয়, সেজন্য বেশিক্ষণ হাওয়াও খেতে পারিনি। কোনোভাবে শ্রীভূমি থেকে ঠেলে ঠুলে আমরা বেরিয়ে এসেছি শ্রীভূমির প্যান্ডেলের বাইরে। একটা প্যান্ডেলে ঠাকুর দেখার জন্য লাইন দিয়েছিলাম প্রায় 1.5 ঘন্টা, অথচ সেই প্যান্ডেলের ভেতরে গিয়ে আমরা 10 মিনিটও দাঁড়াতে পারিনি, তার আগেই ঠেলে ঠুলে সবাইকে বার করে দেওয়া হয়েছে। শ্রীভূমির ঠাকুর দেখা কমপ্লিট। অনেক এই যে গরমে ঘেমে গেছি। শ্রীভূমির প্যান্ডেল থেকে বেরিয়ে আমরা তো আর ডিসাইডই করতে পারছিলাম না এবার আমরা কোন প্যান্ডেলে যাব, মানে এখান থেকে কোন প্যান্ডেলটা কাছে হবে। হঠাৎ করে আশপাশ থেকে বেশ কিছু লোকজন কথা বলতে থাকলো টালাপোত্রার প্যান্ডেলের ব্যাপারে। যেই আমরা শুনলাম আমাদেরও মনে হলো তাহলে আমাদেরও উচিত টালাপোত্রায় যাওয়া, কিন্তু আমরা তো চিনিই না যে শ্রীভূমি থেকে কীভাবে টালাপোত্রায় যেতে হয়। তাই বেশ কিছু ট্রাফিক পুলিশকে জিজ্ঞেস করলাম, তারাই বলে দিল যে তোমরা শ্রীভূমির প্যান্ডেলের বাইরে একটা জায়গা আছে, সেখান থেকে অটো ধরো রিজার্ভ করে, তারপরে সেখান থেকে চলে যাও টালাপোত্রার প্যান্ডেলের সামনে। আর আমাদের এই দিন ঠাকুর দেখতে বেরিয়ে লিটারালি লুটে নিয়েছে, কারণ গাড়ি ভাড়াই এত বেরিয়ে গেছে, মানে এক একজনের মাথা পিছুই 50 টাকা করে বলছিল শ্রীভূমি থেকে আসার জন্য টালাপোত্রায় পর্যন্ত। এমনি দিনে কত করে ভাড়া নেয় তোমরা যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। অটো থেকে নামার পর আমরা দেখলাম মেন রাস্তা থেকেই টালাপোত্রায় লাইটিং শুরু হয়ে গেছে, কারণ এই বছর ছিল টালাপোত্রায় শতবার্ষিকী উদযাপন। তাই আমরা ভিড় লম্বা লাইন ঠেলে এবার আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি টালাপোত্রার দিকে। যদিও এই টালাপোত্রার সামনে লম্বা লাইন পড়েছিল ঠিক, কিন্তু খুব একটা বেশি টাইম লাগেনি আমাদের প্যান্ডেলের ভেতরে ঢুকতে। সেই তুলনায় শ্রীভূমিতে লম্বা লাইন পড়েছিল যেমন, তেমন আমাদের অনেকটা টাইম লেগেছিল ওই প্যান্ডেলের ঠাকুরটা দেখতে। পার্সোনালি আমার এই বছরের টালাপোত্রার প্যান্ডেলের থিমটা খুব ভালো লেগেছে। ওদের থিমটা ছিল এই বছরে মানুষ একমাত্র জীব যে নিজের খাবারে বিষ মেশায়, কিন্তু প্যান্ডেলের ভেতর ঢুকে আমি ঠাকুর কোথাও দেখতে পাইনি। ওই ভিড়ের মধ্যে কম বেশি অনেকেই দেখি দাঁড়িয়ে ডিসকাস করছে প্যান্ডেল তো দেখলাম ঠাকুর কোথায়। তারপর অনেকেই আবার সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলো যে এখানে ঠাকুরটা কোথায়। তখন এক জায়গায় ঠাকুর দেখালো, কিন্তু আমার ওই ঠাকুরটাকে দেখে একবারও মনে হলো না ওইটা দুর্গা প্রতিমা। কারণ দুর্গা প্রতিমাকে আমরা যেভাবে দেখে অভ্যস্ত, মাটির একটা মূর্তি প্রতিমা, 10খানা হাত থাকবে, পাশে লক্ষ্মী গণেশ সরস্বতী থাকবে, কার্তিক থাকবে, সেরকম কিছুই ছিল না। খুব বেশি টাইম আমাদের লাগেনি টালাপোত্রায় ঠাকুর দেখতে, এত লাইন দিয়েও ওই 30 থেকে 40 মিনিট মতো হয়তো লেগেছিল। প্যান্ডেল থেকে বেরিয়ে দেখলাম প্যান্ডেলের বাইরের দিকে একটা মেলা বসেছে, সেখান থেকে জ্যোতি নিয়ে নিয়েছিল এই দাদার থেকে ঘুগনি। ঘুগনিটা খেতে খুবই বাজে ছিল, পুরো মিষ্টির রস দিয়ে মনে হচ্ছিল ঘুগনিটা তৈরি করেছে। কোনটা দেখলাম আমরা এখন টালাপোত্রায়, এখন বাজে প্রায় 2:47। অলরেডি টালাপোত্রা দেখা হয়ে গেছে, যে পেছনে সব এগিয়ে আসছে। আর এত মাঝ রাতেও ভিড় দেখো কতটা। আর নিয়ে নিয়েছি ঘুগনি, চলো খাবো মাঝ রাতের ক্রেভিং। টালাপোত্রায় ঠাকুর দেখে বেরিয়ে তার ঠিক পাশে ছিল টালা পার্ক বলে একটা ছোট্ট প্যান্ডেল, আমরা সেখানেও গেছিলাম ঠাকুর দেখতে। প্যান্ডেলটা ছোট হলে কী হবে, বেশ সুন্দর করেছিল। থিমটা কি আমি বলতে পারবো না, তোমরা যারা যারা টালা পার্কে গেছো যদি জেনে থাকো টালা পার্কের এই বছরের দুর্গাপুজোর থিম কী ছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তবে একটা জিনিস খুব ভালো লাগলো, প্যান্ডেল ছোট হলে কী হবে, প্যান্ডেলের বাইরের দিকে যে মেলাটা বসেছিল সেখানে বেশ অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি তুলতে পেরেছি, যেটা আমরা অন্য কোনো প্যান্ডেলে গিয়ে করতে পারিনি লোকজনের ভিড়ে। টালা পার্ক আর টালাপোত্রার ঠাকুর দেখে আমরা বেরিয়ে পড়েছিলাম। বেরিয়ে আমরা নিয়ে নিয়েছিলাম আরেকটা টোটো, কারণ এবার যাব দমদম তরুণ সঙ্গে ঠাকুর দেখতে। কোনো টোটোই তো যেতে রাজি হচ্ছিল না, অবশেষে সবার সাথে বার্গেনিং করে একটা টোটোকে রাজি করালাম। তাও মনে হয় মাথা পিছু আমাদের 50 টাকা করেই লেগেছিল। জাস্ট একটা সিম্পল সাজেশন দেবো আমি তোমাদেরকে, তোমরা যদি কখনও কলকাতায় ঠাকুর দেখতে যাও অবশ্যই আগে থেকে প্ল্যান করে ম্যাপ সাজিয়ে যাবে যে কোন ঠাকুরের পর কোন ঠাকুরটা তোমরা দেখবে, নাহলে ঠিক আমাদের মতোই নাজেহাল অবস্থা হবে। অবশ্যই নেক্সট ইয়ার যখন তোমরা কলকাতায় ঠাকুর দেখতে যাবে এমন কারোর সাথে যাবে যে রাস্তাঘাট চেনে কলকাতার, বা তোমরা অবশ্যই বাড়ি থেকে একটা ম্যাপ করে যাবে যে হ্যাঁ এইটার পর এই ঠাকুর দেখতে আমরা যাব। নাহলে কিন্তু তোমাদেরও আমার মতোই টাকা খরচা হবে এবং সময়টাও নষ্ট হবে। আমরা এখন পৌঁছে গেছি দমদম তরুণ সঙ্গের সামনে। এখানে এসেও দেখছি কি ভিড়, অলরেডি বেলায় বেজে গেছে এখন রাত 3টে, তাতেও এত ভিড়। আমরা যেহেতু রাস্তা চিনি না তাই আমরা ডিসাইড করেছিলাম সবাই যেদিকে যাবে আমরা সবাইকে ফলো করতে করতে সেদিকেই যাব। তাই যেদিকে ভিড় বেশি আমরা সেদিকেই যাচ্ছি এখন এগিয়ে। রাত বাজে এখন 3টে, প্রায় 3:07, 3:30 বাজতে যায়। এসছি এখন তরুণ সঙ্গে, তাও ভিড়, প্রচুর ভিড়, প্রচুর। এই বছর দুর্গাপুজোয় তরুণ সঙ্গের প্যান্ডেলের থিম ছিল ব্যোমকেশ বক্সী। যারা আমার মতো গোয়েন্দা গল্পের প্রেমী আছো তাদের হয়তো এই প্যান্ডেলটা খুব ভালো লেগেছে। প্যান্ডেলটা আমার তো মারাত্মক ভালো লেগেছে।
তরুণ সংঘ প্যান্ডেলের বাইরে থেকে বেরোতেই দেখলাম বেশ কয়েকটা ছোটোখাটো খাবারের দোকান বসেছে। সেখান থেকে আমার দিদি নিয়ে নিল এই ডেজার্ট আইটেমটা। এই আইটেমটার নাম কি আমি ঠিক জানি না, তবে এটা আমার দিদি খেতে খুব পছন্দ করে, আর জিনিসটা দেখতেও কিন্তু খুব সুন্দর কালারফুল হয়। তোমরা যদি কেউ জেনে থাকো এই জিনিসটার নাম কি, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তো। আর তোমরা কারা কারা এই জিনিসটা খেতে ভালোবাসো সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে আমাকে ভুলো না। আমি যেহেতু খুব একটা বেশি মিষ্টি বা ঠান্ডা জিনিস খাই না বা খেতে পছন্দ করি না, তাই আমি এই জিনিসটা একটুও খাইনি, কিন্তু জিনিসটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগে আমার। দমদম তরুণ সংঘের ঠাকুর দেখার পর আমরা চলে এসেছিলাম তার ঠিক পাশেরই একটা প্যান্ডেলে, দমদম ভারত চক্র। এইটাও আমরা চিনতাম না, ওই লোকে আসছিল, লোককে ফলো করতে করতেই চলে এসেছিলাম। প্যান্ডেলের ভেতরটা ছিল বেশ অন্ধকার আর বেশ ভালো লাগছিল প্যান্ডেলের থিমটা দেখতে। সব থেকে মেন যে জিনিসটা ভালো লেগেছে আমার এই প্যান্ডেলের ভেতরে কয়েকটা এসি ছিল, যার জন্য অন্য প্যান্ডেলের মতো এই প্যান্ডেলের ভেতরে খুব একটা বেশি গরম আমাদের লাগেনি। এখন বাজে ভোর 4:13 কিংবা 15। অবশেষে দমদমে ভারত চক্র দেখা শেষ হয়েছে। একটা ভিড়, এই রাত মাঝরাতও এত ভিড়। অবস্থা দেখো আমাদের, পুরো ঘেমে গেছে, আর একজন তো পাকার আবার খেয়ে যাচ্ছে। দমদম ভারত চক্র প্যান্ডেলটা দেখে বেরোনোর পর দেখলাম একটা ব্যানার টাঙানো আছে দমদম পার্ক সার্বজনীন ক্লাবের। তো ভাবলাম সবাই যখন সেদিকে যাচ্ছে আমরাও যাই, গিয়ে দেখি প্যান্ডেলটা কেমন হয়েছে। তাই আবারও সবাইকে ফলো করতে করতে আমরা চলে যাচ্ছি দমদম পার্ক সার্বজনীনের ঠাকুরটা দেখতে। তো এইবারে দমদম পার্ক সার্বজনীন ক্লাবের থিম ছিল হারাইয়ে খুঁজি। মানে এখানে আমি মোটামুটি যা বুঝলাম, পুরনো জামা কাপড়, হাট বাজার, মানে পুরনো দিনের জিনিসপত্র নিয়ে কিছু একটা করার চেষ্টা করেছে। প্যান্ডেলটা খুব ছোট করেছিল, বাট ভালো লাগছিলো দেখতে, খুব একটা খারাপ না। সেই প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে ডিসাইড করি আর আমরা কোনো ঠাকুর দেখবো না, যেহেতু প্রায় বেজে গেছিলো ভোর 4টে। এবার আমরা ডাইরেক্ট যাব এইবারে সবথেকে ট্রেন্ডিং এবং যেটার কথা খুব শোনা যাচ্ছিলো অর্জুনপুরের বিখ্যাত ঠাকুরটা দেখতে। যদি এই ঠাকুরটা বা প্যান্ডেলটা সম্পর্কে আমি আগে কখনো দেখিনি, আমার দিদি শুনেছিল, দিদি শুনেই বলছিল যে চল প্যান্ডেলটা খুব ভালো হয়েছে, দেখে আসি। তাই সবাইকে জিজ্ঞেস করে করে এদিক ওদিক থেকে আমরাও পৌঁছে যাচ্ছি অর্জুনপুরে আমরা সবাই ক্লাবে, যেখানে হয়েছে এবারের প্যান্ডেলটা। দমদম পার্ক সার্বজনীন ক্লাবের প্যান্ডেলটা দেখে আমরা বেরিয়ে ম্যাপ অন করে আমরা চলে আসি এবার দমদমের মেন রোডের দিকে, যেখান থেকে আমরা কোনো গাড়ি তো পাচ্ছিলাম না। অবশেষে দেখলাম একজন কাকু পায়ে টানা ভ্যান রিক্সা নিয়ে আসছে, তাই আমরা তাতেই উঠে পড়লাম। অনেক দিন বললে ভুল বলা হবে, জানো তো, অনেক বছর পর, মনে হয় হয়তো আমি একদম ছোটোবেলায় এরকম ভ্যান রিক্সায় উঠেছিলাম, তারপরে আর লাস্টে উঠিনি। তো সেই ভ্যান রিক্সা করে আমরা পৌঁছে গেলাম অর্জুনপুরের যে ক্লাবটা প্যান্ডেল হয়েছে সেই প্যান্ডেলের কাছে। অন্য কোনো গাড়িতে আসলে হয়তো একদম অর্জুনপুরের প্যান্ডেলের সামনে দাঁড় করাতো না, হয়তো মেন রোডে দাঁড় করাতো, সেখান থেকে আমাদের হেঁটে আসতে হতো। কিন্তু যেহেতু এই কাকুর থেকে আমরা রিজার্ভ করে এসেছিলাম, তাই জন্য একদম প্যান্ডেলের কাছাকাছিই নামিয়ে দিয়েছিল। অর্জুনপুর আমরা সবাই ক্লাব, বাজে ভোর 5টা। প্লিজ দেখো, দিনের আলো হয়ে গেছে। রিক্সা থেকে আমরা ঠিক যেখানে নেমেছিলাম সেখান থেকে সামনের দিকে একটু এগোলেই দেখছিলাম প্রচুর লোকের ভিড় এই প্যান্ডেলটা দেখতে যাওয়ার জন্য। প্যান্ডেলটা ছিল একদম গলিগালার মধ্যে, একটা পাড়ার মধ্যে, খুবই ছোট স্পেসের মধ্যে ছিল, যার জন্য প্রচুর ভিড় হয়েছিল এবং ভিড়টা খুব বেশি পরিমাণে লাগছিল দেখতে। এতটাই সরু গলির মধ্যে ছিল প্যান্ডেলটা যে একসাথে 15-20 জনের বেশি হয়তো যেতেই পারছিলাম না। সেরকম সিকিউরিটি ছিল না, কিন্তু তাও যেতে আমাদের প্রচুর টাইম লেগেছে। প্রায় হয়ে গেছিলো ভোর 6টা, লাইটিং তখন সব বন্ধ হয়ে গেছিলো। আর প্যান্ডেলটা দেখে যে লোকে কেন এত ক্রেজ দেখিয়েছে আমি এখনও বুঝলাম না, কারণ প্যান্ডেলটার আমি হাতামাথা কিছুই বুঝতে পারিনি, আর আমার একটুও ভালো লাগেনি প্যান্ডেলটা। ঠাকুরটা কোথায় বা কী ঠাকুর করেছে সেটাও আমি বুঝতে পারিনি। তোমরা যদি কেউ বুঝে থাকো এই প্যান্ডেলের থিম কী করেছিল বা প্যান্ডেলটা অ্যাকচুয়ালি লোকে কেন এত বেশি দেখতে যাচ্ছিলো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। অর্জুনপুরের ঠাকুর আর প্যান্ডেল দেখে যখন আমরা বেরিয়েছি তখনই বাজে প্রায় সকাল 6টা 6:30, আর আমাদের পেয়ে গেছিলো সকলেরই খুব জোরে জল তেষ্টা। তাই জন্য জ্যোতি গেছিলো একটা দোকান থেকে জল কিনতে। জল কিনে আমরা আবারও শুরু করি মেন রোডের দিকে হাঁটতে হাঁটতে। যখন আমরা মেন রোডে পৌঁছাই, এসে দেখি মেন রোডের ওপরে অলরেডি আমাদের একটা বাস দাঁড়িয়ে রয়েছে, যে বাসটা আমাদেরকে আমাদের বাড়ির গন্তব্যে পৌঁছে দেবে। তো আমরা সেই বাসে 3 জন মিলে উঠে পড়লাম। তারপরে দেখো একদম ফাঁকা বাসে করে চলে এলাম আমরা আমাদের বাড়িতে অষ্টমীর দিন সকালবেলা। তো এইভাবেই কাটলো আমাদের সপ্তমীর সারাটা রাত এবং সপ্তমীর প্যান্ডেল হপিং। তোমাদের কার কেমন কেটেছে সপ্তমীর দিনটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও।